আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। প্রায় ২১ বছর পর বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বুধবার দুপুর ১২টায় নগরীর বেলস পার্ক মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের এই সফর কেন্দ্র করে বরিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। বেলস পার্ক ময়দানে প্রায় শেষ পর্যায়ে মঞ্চ তৈরির কাজ। জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, বিভাগের ৬ জেলা ও ৪৪ উপজেলা থেকে সমাবেশে যোগ দিতে আসবেন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে বেলস পার্ক মাঠের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অন্যদিকে কাল ফরিদপুরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকালের এই সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে আয়োজিত জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকাল থেকে জনসভায় নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে জনসভায় মাঠ কানায় কানায় ভরে যায়। স্থানীয় নেতৃবৃন্দরা জনসভায় বক্তব্য রাখছেন। জামায়াত আমির কিশোরগঞ্জের বিভিন্ন আসনে ১১ দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এরপর তিনি ময়মনসিংহে আয়োজিত জনসভায় যোগ দিবেন। বিকেলে গাজীপুর জেলায় নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন ডক্টর শফিকুর রহমান। এসব জনসভায় জামায়াত ইসলামীর পাশাপাশি ১১ দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত থাকবেন। কিশোরগঞ্জে জামায়াতের আমিরের জনসভায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। কথা বলবো তার সাথে। মামুন মামুন জামায়াতের আমিরের সভা ঘিরে জনসমাগম কেমন দেখছেন জানতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত সফর করছেন এবং প্রত্যেকটি বিভাগের যে সফর করেন নির্বাচনী জনসভা যোগ দেন, সেখানে প্রত্যেকটি সংসদীয় আসনের প্রার্থীদেরকে ওই এলাকার ভোটারদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং দাঁড়িপাল্লার পক্ষে এবং ১১ দলের জোটের যে প্রতীক, সেই প্রতীকের পক্ষেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভোট চান। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সকাল 10:30টায় কিশোরগঞ্জের কোটচাঁদি সরকারি কলেজ মাঠে তার নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে এবং কিছুক্ষণ মধ্যেই তিনি জনসভায় অংশ যোগ দিবেন এবং সেখানে কিন্তু যে বিশাল জনসভা যোগ দেওয়ার জন্য কিন্তু কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এই জনসভায় জামায়াত ইসলামী এবং ১১ দলের জোটের যে ভোটার এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই মাঠে যোগ দিয়েছেন এবং তারা তাদের যে আমিরের কিন্তু অপেক্ষা করছেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রার্থীরা অর্থাৎ সংসদীয় আসনে যে ১১ দলের জোটের যে প্রার্থী তারা কিন্তু বক্তব্য রাখছেন। 10:30টার দিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখবেন এবং বলা আছে এবং একই দিনে কিন্তু জামায়াতের আমিরের ৩টি নির্বাচন সফর জনসভা রয়েছে। সকাল 10:30টায় কিশোরগঞ্জের কটিয়াদিতে এবং 12টা 12:30টার দিকে তিনি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যোগদান করবেন এবং বিকেলে গাজীপুরের একটি জনসভায় যোগদান করার কথা রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। এই নির্বাচনী যে জনসভাগুলো এগুলো কিন্তু এই ভোটের আগ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের জন্য, ভোটারদের জন্য এবং দলের প্রার্থীদের জন্য। মূলত দল প্রধান বা জামায়াতের আমির যে আসনগুলিতে যাচ্ছেন সেখানে মূলত যে গুরুত্বপূর্ণ যে আসনগুলি সেখানে তিনি এই নির্বাচনী সফর করছেন এবং সেখানে ভোটারদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট পেয়েছেন এবং জামায়াতের প্রার্থীদের কে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিচ্ছেন এবং পরিবর্তনের যে বার্তা সেই পরিবর্তনের বার্তাটি কিন্তু ভোটারদের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন। জানছিলাম কিশোরগঞ্জে জামায়াত আমিরের জনসভার খবর। আসন্ন জাতীয় নির্বাচনে ফলাফলে ট্রাম্প কার্ড হতে পারে জেনজি ভোটাররা। প্রথমবারের মতো ভোটে অংশ নেওয়া এই তরুণ প্রজন্ম প্রার্থী বাছাইয়ে দল কিংবা প্রতীক নয়, প্রাধান্য দিচ্ছেন ব্যক্তিকে। গবেষণায় দেখা গেছে প্রায় 25% জেনজি ভোটার এখনও প্রার্থী বাছাইয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যারা জেনজিদের আকৃষ্ট করতে পারবে ভোটের মাঠে তারাই এগিয়ে থাকবেন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দেয়ালে দেয়ালে অভ্যুত্থানের দিনগুলির গল্প। ১.৫ বছরে কোথাও জমেছে ধুলো, কোনো গ্রাফিতির রং হয়েছে বিবর্ণ। তবে দেয়াল চিত্রগুলি এখনও জানান দেয়,
কি অসীম সাহস আর দ্রোহের শক্তিতে স্বৈরাচারের বিরুদ্ধে জেগে উঠেছিল জনতা। যাদের হাত ধরে জুলাই অভ্যুত্থান, বয়স বিবেচনায় সেই প্রজন্মকে বলা হয় জেনারেশন জেড বা জেনজি। 18 থেকে 28 বছর বয়সী এই প্রজন্মের বেশিরভাগ ভোটারই জীবনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। নির্বাচনী সমীক্ষা অনুযায়ী তাদের সংখ্যা প্রায় 3,26 লাখ, যা মোট ভোটারের 4 ভাগের 1 ভাগ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেওয়া জেনজিদের কাছে তাই জাতীয় নির্বাচন এসেছে ভিন্ন রকম আবেদন নিয়ে। আগের নির্বাচনগুলোতে আসলে তরুণরা এইভাবে ভোটের জিনিসটা বা নির্বাচনে তরুণরা এত বেশি এঙ্গেজ ছিল না। এখন দেখেন প্রত্যেকটা প্রার্থীকে নিয়ে তরুণরা কথা বলছে, ফেসবুকে পোস্ট করছে। নির্বাচন নিয়ে এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ এবার আমরা পরিবেশ দেখলে সবার থেকে শুনলে একটা কথাই শুনতে পাচ্ছি যে এবার একটু ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। স্বৈরাচার সরকার পতন হয়েছে, তারপর আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ যেটা সমৃদ্ধ থাকবে, অনেক উন্নত থাকবে এবং অবশ্যই আছে নির্বাচনের জন্য স্বচ্ছতা থাকে। তবে দরজায় নির্বাচনের ঘণ্টা কড়া নাড়লেও এখনো প্রার্থী বাছাইয়ে দ্বিধান্বিত বেশিরভাগ তরুণ তরুণী। সততা, যোগ্যতা আর নিষ্ঠার দিক থেকে আর কি আমরা বিচার করব যে আসলে কাদেরকে ভোট দেওয়া যায়। আমার জন্য একটা সেফ একটা এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করতে পারবে, ওই ধরনের প্রার্থীকে অবশ্যই আমি চাইবো সেজন্য নির্বাচিত হয়। আমাদের যে তেল, গ্যাস, জ্বালানি এগুলো হচ্ছে দেশীয় খাতে ব্যবহৃত হবে, এইগুলো যারা হচ্ছে ক্লিয়ার কাট অবস্থান দিবে আমরা তাদেরকে ভোট দেব। নির্বাচন নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইনোভেশন কনসালটেন্সির ব্যবস্থাপনা পরিচালক জানান, ভোটের ফলাফলে জেনজিরাই মূল পার্থক্য গড়তে পারে। এবারও আপনার 25% বলেছে তারা আয়াদার সিদ্ধান্ত নেয়নি অথবা মতামত জানাবে না। এদের মধ্যে কিন্তু এই স্টুডেন্ট জেনজি এদের প্রপোর্শনটাই বেশি। তো এটা আসলে ওইটাই বোঝাচ্ছে যে এরা কিন্তু হার্ড ভোটার হবে। এরা আগের মতো মানে আপনি তাদেরকে মন জয় করে ফেলতে পারবেন এটা মনে হচ্ছে না। তো এখনও আমার মনে হয় যে আগামী 10 দিন যে ক্যাম্পেইনটা চলবে সেখানে দুটো দলই তাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত যে এই ভোট ব্যাংকটাকে কিভাবে তারা অ্যাট্রাক্ট করবে। জেনজি ভোটারদের প্রত্যাশা, সংসদে যারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক, অতীতের হানাহানির রাজনৈতিক সংস্কৃতির অবসান হবে। মাত্র কয়েক বছর আগেই রাজনৈতিক প্রসঙ্গ আসলেই যেই প্রজন্মের কাছ থেকে শোনা যেত আই হেট পলিটিক্স, জুলাই অভ্যুত্থান ঘটিয়ে তারাই এখন রাজনৈতিক সচেতন নাগরিক। নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা প্রার্থীদের যাচাই বাছাই করছেন, প্রাধান্য দিচ্ছেন বাস্তব ও কল্যাণমুখী নির্বাচনী ইশতেহারকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে প্রচারণা। সিলেটের নির্বাচন উপলক্ষে দেশে এসেছেন বিপুল সংখ্যক প্রবাসী। সোমবার রাতে সিলেট নগরীর দরগাহ গেট এলাকায় সিলেট 1 আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় গণসংযোগ ও প্রচারণা মিছিল করেছেন সিলেট 3 আসনে 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোসলেহুদ্দিন রাজু। রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারণায় অংশ নেন 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে 11 দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লার সমর্থনে ত্রিপুরা ও মারমা জনগোষ্ঠী শহরে বিশাল গণমিছিল বের করে। খাগড়াছড়ি গেট থেকে বের হওয়া গণমিছিলটি শহরের চেঙ্গি স্কোয়ার, শাপলা চত্বর হয়ে মুক্তমঞ্চে সমাবেশ করে। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার বিল থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এ হত্যা মামলার 55 নম্বর আসামি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলমের নেতৃত্বে বনগাঁও এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে বনগাঁও এলাকার বিল থেকে তাকে গ্রেফতার করা হয়। নাটোরের সিংড়ায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মধ্যরাতে সিংড়া উপজেলার বামিহাল বাজারের একটি মোটর গ্যারেজে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। এ সময় গ্যারেজের ভেতরে গোপনে গড়ে ওঠা অস্ত্র কারখানার সন্ধান পায় সেনা সদস্যরা। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম ও কাঁচামাল সহ আব্দুল্লাহ নামের একজনকে হেফাজতে নেওয়া হয়। তার বাড়ি পাবনার ঈশ্বরদীতে।
আজ পবিত্র শবে বরাত। মহান আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ থেকে ক্ষমা পেতে মুসলমানদের জন্য একটি মর্যাদাপূর্ণ রজনী। এই রাতে ইবাদত বন্দেগী ও বেশি বেশি দান সাদাকা করার পরামর্শ আলেমদের। তারা জানান যে কোনো আনুষ্ঠানিকতা কিংবা আতশবাজি ও হালুয়া রুটি বর্জন করতে হবে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। শবে বরাত, পবিত্র রজনী। মূলত আরবি শাবান মাসের এ রাত জানান দেয় রমজানের আগমনী বার্তা। পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য রহমত, মাগফিরাত আর নাজাতের আগমনী খবর পাঠান এই শবে বরাতের মধ্য দিয়ে। মর্যাদাপূর্ণ শাবান মাসের মাঝামাঝি এ পবিত্র রাত্রিতে নফল ইবাদত করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আলেমরা। তবে শবে বরাতের সুনির্দিষ্ট কোনো নামাজ নেই। মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। এই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে। লাইলাতুল নিসফে শাবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোতে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন। এটা একটা ভুলের জায়গা। ইবাদত ছাড়া এ রাতে আতশবাজি কিংবা হালুয়া রুটির আয়োজন সহ যে কোনো জাঁকজমকপূর্ণতার আয়োজন করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে ইসলামে। আল্লাহ তাআলা বান্দার যে মুক্তি, কল্যাণ, এটা খুব বেশি, যে আল্লাহ তাআলার কাছে যে যত বেশি চাবে, আল্লাহ তাআলা তাকে এত বেশি ক্ষমা করবে, মাফ করবে। হালুয়া রুটি, এরপর আপনার আতশবাজি করা হয়, এমন একটা পরিস্থিতি হয় অনেক মানুষের ইবাদতের মধ্যে যে একটা ঘাটতি ঘটে, এগুলো কোনো ইসলামে নেই, একদম নিষেধ। তবে এ রাতেই যে মানবজাতির ভাগ্য নির্ধারণ করা হয়, এ বিষয়ে একমত নন আলেমগণ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। খেলাটি শুরু হবে দুপুর 1টায়। এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দুই দল। উভয় দলই টুর্নামেন্টে 5টি ম্যাচ জিতেছে। অধিনায়ক অলিভার পিকের নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সুপার 6-এ দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অস্ট্রেলিয়ার জন্য দুশ্চিন্তা হয়ে উঠতে পারে ইংল্যান্ডের ব্যাটার বেন মেইস। 191 রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। ইংল্যান্ড বাধা পেরোতে পারলে ফাইনালে ভারত ও আফগানিস্তানের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।